আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমি আমার 7 নাম্বার ভিডিও নিয়ে আপনাদের নিকট হাজির হলাম। তা আমি সত্য কথা বলার চেষ্টা করি। আশা করি আমি যা কিছু বলবো আপনাদেরকে সত্য কথাই বলবো। আপনারা যারা আমার আগের 6টি ভিডিও শুনেন নাই, আপনাদেরকে তা শোনার জন্য আমি অনুরোধ করছি। আমার এই ভিডিওগুলি বাংলাদেশের সংবিধান কিভাবে হওয়া উচিত তা আমি এখানে আপনাদের কাছে প্রস্তাব করতেছিলাম। সম্পূর্ণ ভিন্ন, হয়তো অনেকেই বাংলাদেশে তা চিন্তা করে নাই, কিন্তু বাংলাদেশের যে সমস্যা তা আমি অনুধাবন করার চেষ্টা করেছি এবং সমস্যা বোঝার পরে আমি তা কিভাবে সমাধান করা যায় আমি তার সমাধান দেওয়ারও আমি চেষ্টা করেছি। এখানে অনেক কিছু মানুষের বোঝা উচিত। মানুষের ব্যবহার, মানুষ কীভাবে আচরণ করে, মানুষের বিহেভিয়ার, আচরণ এবং ক্রিমিনাল অ্যাক্টিভিটি, কীভাবে ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে তারা, যেমন হাসিনা খালেদা বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে, সেগুলো বুঝতে হবে এবং সেগুলা কিভাবে মানে এগুলাকে রোধ করা যায় সেটা চিন্তা করতে হবে। এবং হাসিনা খালেদা বাংলার মানুষকে তাদের পায়ের নিচে সেজদায় অবনত করে ফেলছে, সেখান থেকে মানুষকে মুক্তি দেওয়ার আমি চেষ্টা করতেছি। হয়তো আপনারা আমার কথাগুলো শুনবেন এবং চিন্তা করবেন। বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য বাংলাদেশের সংবিধান কেমন হওয়া উচিত এবং সমাজের অবস্থা কেমন হওয়া উচিত, যে সমাজে প্রত্যেক লোক ন্যায় বিচার পাবে, সেইভাবে আমি আমার ভিডিওগুলি তৈরি করেছি। কিন্তু দুর্ভাগ্য আমার যে ডক্টর আসিফ নজরুলের মতে বলতে হয় যে বাংলাদেশের মানুষ হয়তো কথা বুঝতে চায় না, যুক্তি তর্ক এগুলা শুনতে চায় না, বুঝতে চায় না। এতে কিন্তু বাংলার সমস্যা আরও বাড়তেছে। বাংলাদেশের মানুষ নিজেদেরকে আরও শিক্ষিত এবং পরিস্থিতি বোঝার জন্য চেষ্টা করা উচিত। আজকে যে বাংলাদেশের অবস্থা, এটা বাংলাদেশের জনগণকেও এর জন্য দায়ী করতে হবে। বাংলাদেশের যে চাঁদাবাজি অবশ্যই বন্ধ করতে হবে। সমস্ত যে কুচক্র যেটা আছে, যেটি ইভল ফোর্সের চালিকা শক্তি, যত দুষ্ট চক্রের যে চালিকা শক্তি, সেটা বাংলাদেশে হলো তালিকা শক্তি হলো চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘুষ দুর্নীতি। এগুলা যখন বন্ধ হয়ে যাবে, তখন যারা এটার সাথে জড়িত আছে, তখন এগুলো যখন মানুষ করতে পারবে না, তখন মানুষ সমাজে নিরাপদ বোধ করবে এবং সমাজ সভ্যতার আলো দেখতে থাকবে। যাই হোক, টেন্ডারবাজির মাধ্যমে দেশের সম্পদ লুণ্ঠন করা বন্ধ করতে হবে।
মাদক ব্যবসা বন্ধ করতে হবে। মোটের উপর শয়তান যেভাবে বাংলাদেশের মানুষকে কুমন্ত্রণা দিয়ে সমাজের অনাচার সৃষ্টি করতেছে, তা যেন শয়তানের এসব কাজগুলোকে কষ্টসাধ্য করে দিতে হবে, এবং কিভাবে করা যায়, এবং আমি যেভাবে বুঝছি কিভাবে তারা এই শয়তানি করছে সমাজে, এবং তা কিভাবে কষ্টসাধ্য করে দেওয়া যায়, সেজন্য আমি ভিডিওগুলি তৈরি করছি। আমি এই ভিডিওগুলি তৈরি করছি যাতে বাংলাদেশের মানুষ আমার আইডিয়াকে কাজে লাগিয়ে বাংলাদেশকে এক সভ্য রাষ্ট্রে পরিণত করিতে পারে, সুস্থ রাজনীতি করতে পারে। আশা করি আপনারা আমার কথা শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন, অন্যের সাথে আলোচনা করবেন এবং অন্যের সাথে আমার ভিডিওগুলি শেয়ার করবেন। আমি আপনাদের মঙ্গলের জন্যই ভিডিওগুলো করছি, আমার কোনো এখানে ফায়দা নাই। আমার আগের ভিডিওগুলি যদি আপনারা শুনতেন তবে এই ভিডিওটা বুঝতে অনেক সুবিধা হতো। প্রথমে আমি বলছি রাজনৈতিক দল নিয়ে, যে বাংলাদেশে বিরাট সমস্যা হলো রাজনৈতিক দল। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্বাচন কমিশনের রাজনৈতিক দলগুলির প্রতি কি শর্ত থাকবে? নির্বাচন কমিশন কোনো কিছু শর্তের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোকে রাজনীতিতে এবং নির্বাচনে অংশগ্রহণ করার জন্য কিছু শর্ত দিবে। এসব শর্ত না থাকলে রাজনৈতিক দলগুলি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। শুনতে অবাক লাগে, কিন্তু এটাই বাংলাদেশের করা দরকার যাতে সমস্যার সমাধান হয়। তাই আবার বলছি, আপনাদের হয়তো শুনতে অবাক লাগছে, কিন্তু আমি মনে করি তা অবশ্যই করা দরকার। দেশ এবং রাজনৈতিক দল কাহারও বাপের সম্পদ নয়, জনগণের সম্পদ। জনগণ তা বুঝতে হবে, এবং যাহারা রাজনৈতিক দলকে বাপের সম্পদ মনে করে তাহাদেরকে তা বুঝাইতে হবে যেটা তাদের বাপের সম্পদ নয়। নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলির নিকট যে শর্তগুলা দেবে, তার আগে কিছু কথা বলি। হাসিনা খালেদা বাংলাদেশের লোকজনকে জিম্মি করে ফেলেছে এই দলগুলির মাধ্যমে। তাদের আশীর্বাদ ছাড়া কাহারও কোনো কিছু করতে পারবে না, যেমন মন্ত্রী হইতে পারবে না, সুযোগ নাই, সেটা ভাঙতে হবে। এরা এখানে ক্ষান্ত হয় নাই, এরা এদের উপাসক দ্বারা যারা বাংলাদেশের রাজনীতিতে উদীয়মান হইতে চাইয়াছে তাদেরকে তাদের উপাসক দ্বারা দমন করে। এটা আপনারা অনেক উদাহরণ জানেন। এদের উপাসকরা এক কুৎসিত চক্রান্তে লিপ্ত হয়। এদের প্রভুকে খুশি করার জন্য এই উপাসকরা তখন তাদের প্রভু যে নির্দেশ দেয় তা করতে তারা যে কোনো জঘন্যতম কাজে এরা জড়িয়ে পড়ে। যে যাই হোক, বাংলাদেশ এরা এখানে ক্ষান্ত হয়নি। এরা এদের উপাসক দ্বারা যারা বাংলাদেশের রাজনীতিতে উদীয়মান হইতে চাইয়াছে তাদেরকে তাদের উপাসক দ্বারা দমন করে। এদের উপাসকরা এক কুৎসিত চক্রান্তে লিপ্ত হয়। এখান থেকে নির্বাচন কমিশন রাজনৈতিক দলের সংবিধানের কিছু অংশ নিয়ন্ত্রণ করতেই হবে, যাতে বাংলাদেশের লোক কিছু সংখ্যক দুষ্কৃতী দ্বারা ন্যায় বিচার এবং সুন্দরভাবে রাজনীতি চর্চা করতে পারে। আমি যেটা বলতে চাইতেছি যে কিছু সংখ্যক দুষ্কৃতিকারী যেটা বাংলাদেশের রাজনীতি কন্ট্রোল করত, সেটা
দমন করতে হবে এবং প্রত্যেক মানুষের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, যাতে প্রত্যেক মানুষ সুন্দরভাবে রাজনৈতিকভাবে রাজনীতিতে যোগ দিতে পারে। যাই হোক, যে কোনো দলের সংবিধানে এই সমস্ত কিছু থাকতেই হবে। যদি না থাকে, সেই রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। কোনো বাংলাদেশিকে কোনো দল থেকে বহিষ্কার করা যাবে না। যেমন বাংলাদেশের কোনো নাগরিকের পাসপোর্ট বাতিল করা যাবে না। কেউ যদি দলের শৃঙ্খলা ভঙ্গ করে তবে তাকে কোনো মনোনয়ন দেওয়া যাবে না, এতটুকু বুঝতে হবে। এবং এই জন্য তাদের প্রত্যেকটা পার্টির একটা বিচার ব্যবস্থা থাকতে হবে। তারা যদি মনে করে এই লোক ভালো না, শৃঙ্খলা ভঙ্গ করতেছে, তাকে আর নির্বাচন করতে দেওয়া হবে না। কিন্তু সে যদি তার ক্ষমতা থাকবে, সে বাংলাদেশের আদালতে যেতে, বাংলাদেশের আদালত যদি তা বরখাস্ত করে দেয়, তাহলে সে আবার নির্বাচনে যোগ করতে পারবে। দল থেকে নির্বাচন, যেমন সংসদ নির্বাচন একটা উদাহরণ দিই, সামনের দিকে হয়তো চিফ মিনিস্টার হবে, মেয়র হবে, এসব পদগুলি চেয়ারম্যান দিবেন না। যেমন মনে করেন ঢাকা 10 নম্বর আসন সংসদ নির্বাচনে, সেইখানে পার্টির যে সদস্যরা, তারা কাউকে মনোনয়ন দিবেন এবং এটা ব্যবস্থা করবেন নির্বাচন কমিশন। এবং এগুলো হবে কোনো লোক কোনো পার্টির সদস্য হিসাবে তার ন্যাশনাল আইডির মাধ্যমে নিবদ্ধ করবেন এবং তিনি তখন ভোট দিবেন। 5 জন মনে করেন কোনো একটা পার্টির থেকে মনোনয়ন চাইতেছে, তখন ওই লোকগুলা যারা নির্বাচন বা তারা পার্টির সদস্য হিসাবে যোগ দিছে, তারা ভোট দিয়ে এই 5 জন থেকে একজনকে নিয়োগ করবেন। 50% পেতে হবে, 50% না হলে দুইজনকে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করতে আবার হবে, তার থেকে একজনকে তারা বাছাই করবেন। এইভাবে বাংলাদেশের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, উচ্চকক্ষের সদস্যরা নির্বাচিত হবেন। কারণ হলো, যাদের ন্যূনতম জ্ঞান নাই যে ভোটার রেজিস্ট্রেশন নিজে নিজে করার, তাদেরকে এসব পদ্ধতি, যারা বুঝবে না, তাদেরকে এসব পদ্ধতিতে অংশগ্রহণ করার, কারণ অংশগ্রহণ করতে হলে নিজে করতে হবে, এতটুকুই। নিজে না করতে পারলে সে ভোট দিতে পারবে না। নির্বাচন কমিশন ওয়েবসাইটের মাধ্যমে প্রত্যেকটা প্রার্থীর জন্য তাদের থেকে যে বায়োডাটা নেবেন, প্রার্থী তাদের বিভিন্ন জিনিস লিখবেন, সেগুলো ওয়েবসাইটে দিতে হবে, মানুষ যাতে ওই প্রার্থী সম্পর্কে কিছু জ্ঞান লাভ করতে পারে। আর নির্বাচন কমিশন এগুলা তাদের সফটওয়্যারের মাধ্যমে প্রত্যেকটা পার্টির মনোনয়ন দেওয়ার জন্য ব্যবস্থা করবেন। আর
কিন্তু সংসদ নির্বাচন, চিফ মিনিস্টারের নির্বাচন, মেয়রের নির্বাচন হবে ব্যালট ভোটের মাধ্যমে, সেটা সফটওয়্যারের মাধ্যমে হবে না, যাতে সব বাংলাদেশি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। আর প্রেসিডেন্ট ভোট, ভাইস প্রেসিডেন্টের ভোট, উচ্চকক্ষের ভোট এগুলা, এবং প্রাইমারি ইলেকশন যেটা কোনো পার্টির থেকে মনোনয়নের যে ব্যবস্থা, সেটা সফটওয়্যারের মাধ্যমে হবে এবং ইন্টারনেটের মাধ্যমে যারা এসব নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তারা যোগ দিবেন, তারা নিজেদেরকে রেজিস্ট্রেশন করবেন এবং তাদের ন্যাশনাল আইডি ছবি সেখানে দিতে হবে। আবার বলতেছি, কোনো ইউনিভার্সিটিতে কোনো ছাত্র রাজনীতি থাকবে না এবং কোনো পার্টি কোনো ইউনিভার্সিটিতে গিয়ে তাদের সদস্য সংগ্রহ করতে পারবে না, করলে সেটা দণ্ডনীয় অপরাধ বলে গণ্য করা হবে। কোনো রাজনৈতিক দলের, আমি আগের ভিডিওতে বলছি, বাংলাদেশের এত লোক রাজনীতিতে সংযুক্ত থাকার দরকার নাই, কারণ এতে দেশ বিভক্ত হয়ে যাচ্ছে, দেশে সংঘাতে পূর্ণ পরিবেশ তৈরি হচ্ছে, সেটাকে মিনিমাইজ করতে হবে। এতে জনগণের কোনো কল্যাণ নাই, রাষ্ট্রের কোনো কল্যাণ নাই। কল্যাণমূলক একটা রাষ্ট্রের জন্য দরকার শান্তিপূর্ণ পরিবেশ। এই বর্তমান যে পরিস্থিতি চলতেছে, এটা অশান্তপূর্ণ একটা পরিবেশ। সেখান থেকে জাতিকে আমি বের করার পথ বাতলিয়ে দিচ্ছি। রাজনৈতিক দলের মধ্যে কোনো ছাত্রদল, ছাত্রলীগ, যুবদল, যুবলীগ বলতে এবং তাদের কোনো সভাপতি এগুলা কোনো থাকবে না, শুধু থাকবে যুব সম্পাদক, এরকম কিছু, তাঁতি সম্পাদক। কিন্তু তাঁতি লীগের সভাপতি থাকবে না, সেটা এত কিছু আমাদের দরকার নেই, এত লোক রাজনীতিতে থাকার দরকার নাই। কারণ এইসব রাজনৈতিক দলকে, দলের লোকদেরকে তাদের কর্মকাণ্ডের জন্য এরা চাঁদাবাজি করবে এবং টেন্ডারবাজি করবে, এগুলা দেশের জন্য ক্ষতিকর। এবং যত আকামুকাম আছে, যেটা বাংলা বলা হয়, যেটা বাংলাদেশের যেটা যে অনৈতিক কাজগুলা চলতেছে, এই চাঁদাবাজি, এই টেন্ডারবাজি, এগুলাই হলো এর চালিকা শক্তি। এবং এসব অবৈধ পয়সা দিয়ে এরা অনৈতিক কাজ করতেছে। কারণ বাংলাদেশের রাজনীতির নামে শুধু গলাবাজি, মিছিল করে জনগণের কোনো উপকার করতে পারবে না। জনগণের কল্যাণ হবে কল্যাণমূলক একটা সংবিধানের মাধ্যমে। দেশের দরকার দক্ষ প্রশাসক হিসাবে রাজনীতিবিদদেরকে গড়ে তোলা। সেই জন্য মেয়র, চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার, পার্লামেন্ট মেম্বার, এই পদগুলি তৈরি করা হয়েছে। গলাবাজি আর জনগণের লাভ, মানে এটা জনগণের মিছিল করে, গলাবাজি আর মিছিল করে এই গণবসতি দেশে রাস্তাঘাট বন্ধ করে মানুষের কোনো কল্যাণ করতে পারবে না, মানুষের ক্ষতি হচ্ছে এবং এগুলি বন্ধ করতে হবে। নিম্নকক্ষে দুইটি জোট থাকবে। প্রত্যেকটা রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থী কোনো একটা
জোটের মধ্যে অংশগ্রহণ করতে হবে। তার মধ্যে কেউ হতে হবে সংখ্যালঘু, কেউ হবে সংখ্যাগুরু। এর মধ্যে বলে রাখি 6টা পদ কোনো বড় পার্টি তাদের ন্যাশনালি পুরা বাংলাদেশে তাদের যে রাজনৈতিক সমর্থক আছে তাদের মাধ্যমে তারা তাদের সেক্রেটারি অথবা মহাসচিবকে নিয়োগ করবেন, যিনি পরবর্তীতে প্রাইম মিনিস্টার হবে। সেভাবে যুগ্ম সচিব নিয়োগ করবেন, যে পরবর্তীতে ডেপুটি প্রাইম মিনিস্টার হবে। আর এভাবে স্পিকারও তারা করবেন। এবং এটা ন্যাশনালি কোনো পার্টির থেকে যখন হয়ে গেছে তাদের আর নির্বাচনের কোনো একটা, যেমন ঢাকা 10 আসন, যে তাদেরকে নির্বাচন করতে হবে দরকার নেই। তারা ন্যাশনালি হওয়ার পরে তারা অটোমেটিকলি পার্টি সংসদের সদস্য নির্বাচিত হয়ে গেছেন। তেমনি বিরোধী দলেরও 3 জন, যারা বিরোধী দলের নেতা, বিরোধী দলের উপনেতা এবং বিরোধী দল থেকে একজনকে ডেপুটি স্পিকার করা হবে। তো এই 6 জন অলরেডি সংসদের সদস্য হিসাবে নিতে হবে। সুতরাং আগে ছিল 300, এখন হবে 306 জন সংসদ সদস্য। দুইটা জোট, যে কোনো পার্টিকে এই দুইটার মধ্যে একটার মধ্যে যোগ দিতেই হবে। এবং কিছু ক্ষেত্র ছাড়া, যেমন বাজেট, এগুলি পার্টি লাইনে ভোট দিতে হবে। আর অন্যগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা লোক তাদের নিজস্ব মতামত দেওয়ার ক্ষমতা থাকতে হবে। একযোগ সংখ্যালঘু, অন্য দল সংখ্যাগুরু হবেন। তাই সংখ্যাগুরু যেন কোনো বিল তাদের ইচ্ছা মতো পাশ করে নিতে না পারে, তার ব্যবস্থা করতে হবে। 2 জোটের কথার মূল্য দিতে হবে। তার জন্য সংখ্যালঘু যদি মনে করে তাদের কথার মূল্য আছে এবং জনগণ উপকৃত হবে, তখন সংখ্যাগুরু তা শুনতে হবে। যদি না শুনে, যারা সংখ্যাগরিষ্ঠ, যারা গরিষ্ঠ না, তাদের কথা শুনতেছে না, তখন যারা গরিষ্ঠ না, তারা এই কথাগুলা উচ্চ কক্ষর নিকট উপস্থাপন করবেন। যদি 2 জোটের কোনো বিলের ব্যাপারে একমত হন, তবে উচ্চকক্ষ আর আপত্তি থাকবে না। এইখানে বলে রাখি, জিনিসটা হয়তো বোঝা যায়নি। নিম্নকক্ষের যদি সংখ্যা যারা ঘনিষ্ঠ না, তারা যদি মনে করে তাদের কথা শোনা হচ্ছে না, তারা তাদের এইসব কর্মকাণ্ড উচ্চকক্ষ লোকদেরকে বলতে হবে। উচ্চকক্ষ লোক তখন এটার মীমাংসা করবেন। আর যদি উচ্চকক্ষ মনে করে যে তারা এমন একটা বিল আনছে, যেমন আগে আনা হইতো ট্যাক্স ফ্রি গাড়ি, এটা শুধুমাত্র সংসদ সদস্যদের কল্যাণের জন্য, তখন উচ্চকক্ষ সেটা বলে দিবেন। কারণ হবে নিম্নকক্ষ যেসব বিলই আনবেন, উচ্চকক্ষ নো অবজেকশন সার্টিফিকেট দিবে। সেটা তখন প্রেসিডেন্টের কাছে যাবে সই করার জন্য। সই করার পরে সেটা বিলে পরিণত হবে। এবং প্রেসিডেন্টের ইচ্ছা করলে সেটা সই নাও করতে পারেন, না করে উনি গণভোটের আয়োজন করতে পারেন। উচ্চকক্ষের নো অবজেকশন সার্টিফিকেট ছাড়া নিম্নকক্ষের কোনো বিল প্রেসিডেন্টের কাছে যাবে না। বাংলাদেশে আমরা সম্পূর্ণ একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা চালু করতে চাই, যা অনেক দেশের মনোযোগ আকর্ষণ করবে, যারা পেশিবাদ থেকে বের হয়ে দুর্নীতিমুক্ত একটা দেশ করতে চায়। আমরা নতুনভাবে পৃথিবীর মধ্যে কোনো একটা কনস্টিটিউশন নিয়ে জনগণের সাথে হাজির হইতে চাই, যা জনগণের শুধু কল্যাণের জন্যই এসব কনস্টিটিউশন
কাজ করবে, কোনো ব্যক্তিগত লোকের জন্য নয়। যেমন বাংলাদেশের বর্তমান কনস্টিটিউশন শুধুমাত্র হাসিনা খালেদার জন্য এবং তাদের পরিবারের জন্য। প্রাইম মিনিস্টার প্রয়োজনে দক্ষ অ্যাডমিনিস্ট্রেটর গড়ার জন্য 40% পর্যন্ত মন্ত্রী নিয়োগ করতে পারবেন যারা সংসদ সদস্য নন, নিম্নকক্ষের তারা সদস্য নন। মন্ত্রীরা প্রাইম মিনিস্টার নিকট তাদের লয়্যালটি, তাদের অনুগত্য প্রকাশ করতে হবে তাদের কথাবার্তায়। কোনো রাজনৈতিক দল যদি নির্বাচন কমিশনের শর্ত না মানে, আমি এতক্ষণ পর্যন্ত বলতেছিলাম যে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের কিছু শর্ত থাকবে রাজনৈতিক দলগুলির প্রতি। এখন যদি কোনো রাজনৈতিক দল যদি নির্বাচন কমিশনের শর্ত না মানে, তবে কোনো দল যেমন বিএনপি, তারা তাদের নেতৃত্বকে বলতে হবে তোমরা তোমাদের দল নিয়ে প্রয়োজনে আত্মগোপনে চলে যাও, তোমাদেরকে কোনো প্রকারের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এবং তারা আত্মগোপনে চলে গেলে নির্বাচন কমিশনের এতে কোনো আপত্তি থাকবে না। আগে বলছিলাম প্রাইম মিনিস্টার, ডেপুটি প্রাইম মিনিস্টার, স্পিকার পুরো বাংলাদেশের পার্টির সদস্য দ্বারা নির্বাচিত হবেন এবং এদের জোট যদি সংখ্যা গরিষ্ঠতা পায় তাহলে এরা প্রাইম মিনিস্টার হবেন। আর যদি সংখ্যা লঘু হয় তাহলে এরা হবে সংসদ বিরোধী দলীয় নেতা, বিরোধী উপনেতা এবং ডেপুটি স্পিকার। এদের নির্বাচনে লড়ার কোনো দরকার নাই। মোট সংসদ সদস্য হবে 306 জন। তাই এখন আমি বলতেছি তারেক জিয়ার সম্পর্কে। তারেক জিয়ার মতো এক অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে আটকাতে হবে। তারা কিন্তু সুশৃঙ্খল একটি কুচক্রী বাহিনী, ইংরেজিতে বলা হয় অর্গানাইজ ক্রিমিনাল। কিছুদিন সে তত্ত্বাবধায়ক সরকার আনবে বলেছেন। কোটা বিরোধী ছাত্ররা বাংলাদেশের ইতিহাস জানা দরকার। তারেক জিয়া এবং তার গাঁড় তেড়া মা দেশের কি সর্বনাশ করেছে এবং দেশের রাজনৈতিক অঙ্গনকে তারা কিভাবে কলুষিত করেছে তা এই ছাত্রদের অবশ্যই জানা দরকার। তারেক জিয়া যেটা অনেক সংগ্রামের মাধ্যমে দেশকে ধ্বংসের মাধ্যমে খালেদা হাসিনা এবং বিরোধী দলরা সংবিধানে যোগ করেছিল, তাকে সেই তত্ত্বাবধায়ক সরকারকে তারেক জিয়া কিভাবে টালবাহানার মাধ্যমে অকার্যকর করে ফেলে এবং দেশের এমন অবস্থা সৃষ্টি করে যে সেনাবাহিনী ক্ষমতা নিতে বাধ্য হয়। ছাত্রদের এগুলা জানা অবশ্যই দরকার। অথচ সে কিছুদিন আগে এই যে অকার্যকর করে দিয়েছিল তারেক জিয়া, মানে তত্ত্বাবধায়ক সরকারকে, এখন সে ওগুলা আবার বলতেছে এবং জনগণ জানে যে এগুলা সব তালবাহানা, সে আবার এটাকে অকার্যকর করে দেবে এবং ডক্টর কামাল হোসেনের মতো এমন একটা বিজ্ঞ লোক আবার এটাকে সমর্থন করে। আমার কোনো বুঝে আসে না। তো তারেক জিয়া এবং তার গাঁড় তেড়া মা যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অকার্যকর করে দেয়, এটা রেখে কি লাভ? হাসিনা আমার যা মনে হলো আর কি, হাসিনা তার সংবিধান থেকে ধুয়ে মুছে ফেলে। কারণ তারেক জিয়া এবং তার মা যেটা করছে, তত্ত্বাবধায়ক সরকারকে যেভাবে অকার্যকর করে ফেলছে, তখন আর এটাকে রেখে লাভ কি?
এটা থাকলেই তো তারেক জিয়া এবং তার ঘাড় মাস সংঘবদ্ধভাবে কুচক্রী বাহিনীর মাধ্যমে এটাকে অকার্যকর করে দেবে। আর তারেক জিয়া এবং তার মা এগুলা করছে, হাসিনা এটাকে ধুয়ে মুছে ফেলছে সংবিধান থেকে। যেমন এটা হলো ইট মারলে পাটকেলটি খেতে হয়, এই ইট আর পাটকেলের মধ্যে জনগণ তো এই আটকে গিয়ে জনগণের এখন মানে করুণ অবস্থা। এই দুই নেত্রী, ঘাড়তাড়া নেত্রী এবং তার সুপুত্র তারেক জিয়া দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। কারণ দেশে যে অরাজকতা তৈরি হয়েছিল, শেষ পর্যন্ত সেনাবাহিনী দেশ ক্ষমতা নিতে বাধ্য হয়। তারেক জিয়া হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে তার সমাবেশে গ্রেনেড হামলা করে, এটা আমরা সবাই জানি। এবং সেই যে হিংসাত্মক আচরণ তারেক জিয়া করছে এবং তার মা করছে, হাসিনা কয়েক গুণ বেশি হিংসাত্মক চেহারা নিয়ে জাতির সামনে হাজির হয়। সে বলতো, আমি কোনো অনুরে। এত কিছুর পরও ফখরুল, আব্বাস, রিজভী, খসরুরা এবং অন্যান্য জিয়া পরিবারের উপাসকরা ঐক্যবদ্ধ। তারা বাংলাদেশকে লুটপাট করবে, চাঁদাবাজি করবে, ঘুষ দুর্নীতি, টেন্ডারবাজি করবে, দেশের সম্পদ লুণ্ঠন করবে। এরা অনেক শক্তিশালী দুষ্ট চক্র, জনগণ এদের থেকে সতর্ক হওয়া উচিত। এদের আছে বিপুল সম্পদ, যা এরা আগে লুণ্ঠন করেছে। এরা সংঘবদ্ধ একটা চক্র, এরা সুশৃঙ্খল, এরা একটা দুষ্ট চক্র। এর বিপরীতে বিশৃঙ্খল, সম্পদহীন এই ছাত্ররা কি করতে পারবে? এরা অনেক স্কিল, নোংরামি করার জন্য এরা অনেক পটু। ছাত্ররা এদের সাথে কিভাবে কুলায় উঠবে? এই দুষ্ট চক্র দিনকে রাত, রাতকে দিন করার মতো মানসিকতা এবং অভিজ্ঞতা অর্জন করেছে। এদের মনে আল্লাহর ভয় নাই। এর বিপরীতে দুর্বল এই ছাত্ররা কি করতে পারবে? এরা কিন্তু মানসিকভাবে দুর্বল। আমি বলছি, এই দুষ্ট চক্র, এই ফখরুল গ্যাংরা, এই তারেক জিয়ারা। কিন্তু বুদ্ধিমত্তার সহিত যদি ছাত্ররা যদি ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে পারে, এরা নর্দমায় যেমন ময়লার পানি ভেসে যায়, এই দুষ্ট চক্র নর্দমার মধ্যে ভেসে যাবে। জিয়া পরিবারের উপাসকদের, যেমন ফখরুলদের কথা বলতেছি, আত্মসম্মান বোধ নাই। এরা মনে করে জনগণ বোকাই। এরা জানে জিয়া পরিবারের উপাসকদেরকে তারেক জিয়ার দুর্নীতি করার সমস্ত দুয়ার খুলে দেবেন, যেমন হাসিনা খুলে দিয়েছিল তার উপাসকদেরকে। এতে জাতি ধ্বংসের পথে আগাইতেছে, জাতির ঋণ বেড়ে যাচ্ছে। এই শক্তিশালী কুচক্রী মহলের বিপরীতে ডক্টর ইউনূসকে মনে হয় খুবই দুর্বল। মনে হয় ডক্টর ইউনূস তারেক জিয়াকে ক্ষমতা আনার সমস্ত বাধাকে দূর করছেন। তারেক জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রের সব অভিযোগ এক এক করে তুলে নিচ্ছেন, দাগী আসামিদেরকে ছেড়ে দিচ্ছেন। আর তারেক জিয়া এখন এই যে এত কিছু করার পরে এখন সে 31টা প্রকারের দাবি তুলছে, যেটা আমার কাছে মনে হয় 31 প্রকারের ভাওতাবাজি প্রচার করছে। তার মধ্যে একটা ন্যায়পাল নিয়োগ করা। এই ন্যায়পাল নিয়োগ করলেও ষড়যন্ত্র করে সে এগুলাকে অকার্যকর করে ফেলবে। আর আমার প্রস্তাব হলো শক্তিশালী প্রেসিডেন্ট, যিনি দেশের মানুষের ন্যায় বিচার নিশ্চিত করবেন। তাহলে আর যদি
তিনি প্রেসিডেন্ট সেটা করতে পারে, তাহলে ন্যায়পালেরা দরকারটা কি? কারণ এদের চরিত্র মানুষের কাছে আগেই বাংলার মানুষ, আপনারা ইতিহাস ভুলবেন না। ইতিহাস দিয়ে এই তারেক জিয়া এবং হাসিনা, খালেদা এদেরকে যাচাই করুন। আপনাদেরকে ধ্বংস করে দিচ্ছে, আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছে, কিন্তু তারা সম্পদের পাহাড় গড়ছে, যেটা এরা মনে করে যে হয়তো কোনোদিন এই সম্পদ ফুরাবে না। কিন্তু আপনাদেরকে বিভিন্নভাবে এটার একটা সাফারিং করে যেতে হবে। কারণ হলো আপনাদেরকে কোনো ভালো নেতৃত্ব দেওয়ার জন্য আপনারা কোনো ভালো নেতাকে খুঁজে পাননি। যাই হোক, হাসিনার দুষ্ট চক্র দুষ্টামি করে দেশের সম্পদ বিদেশে নিয়ে বেগম খালেদা জিয়ার নামকরণে বেগমপাড়া তৈরি করে। বেগমপাড়া এই খ্যাত খালেদা জিয়ার নাম থেকে নিছে। জিয়া পরিবারের উপাসকরাও বাংলাদেশের টাকা নিয়ে বিদেশে হাসিনা পাড়া গড়ে তুলবে। দুষ্টুমির অর্থ দিয়ে এরা আনন্দ করার জন্য নতুন নতুন দুষ্টুমি করার কৌশল বাহির করবে। যেমন হাওয়া ভ্রমণ করেছিল সিনেমা পাড়ার নায়িকার দ্বারা, তারা হাওয়া ভ্রমণের শোভা বৃদ্ধি করেছিল এবং অনেক অনৈতিক কাজ হইত। এই হাওয়া ভ্রমণের সময় বাংলাদেশের অশ্লীল ফিল্মের, নোংরা ছবির, চলচ্চিত্রের ছিল সোনালী যুগ। তত্ত্বাবধায়ক সরকার যেন সেনাপ্রধান আইসা এগুলা বন্ধ করে। তারেক জিয়ার উপাসকরা তাই তারেক জিয়াকে দেশবাসীকে উপহার দিতে চায়। দেশকে ঐক্যবদ্ধভাবে এর প্রতিরোধ করতেই হবে, না করলে দেশ ধ্বংস হয়ে যাবে। শক্তিশালী এই দুষ্ট চক্রের বিরুদ্ধে দরকার অন্য একটি শক্তিশালী সংগঠন। আমার যা মনে হয়, বাংলাদেশের সেনাবাহিনী হলো একটা শক্তিশালী সংগঠন। হয়তো তারা যদি এসে এই দুষ্ট চক্রকে যদি দমাইতে না পারে, তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। আমি কিন্তু কোনো পদের জন্য এইগুলি বলছি না, এর দ্বারা আমার কোনো উপকার হবে না। শুধু বাংলাদেশের মানুষের মঙ্গলের কথা চিন্তা করে এগুলা বলিতেছি। আমাকে কেউ পয়সাও দিচ্ছে না এগুলা করার জন্য। মানুষ এদের দ্বারা অন্ধকারে চলে যাচ্ছে, কোরআনের শিক্ষা থেকে এরা দূরে সরে গেছে। সুতরাং আমার কিছু করা দরকার, তাই আমি এগুলা বলতেছি। কিন্তু দেশের মানুষ তা তো বুঝতে চাচ্ছে না, অন্যকে বুঝাইতে চেষ্টা করছে না। বাংলাদেশের মানুষ বুঝতে চেষ্টা করবে না যে তারেক জিয়া হাসিনার জনসভায় গ্রেনেড হামলা করার পর তার মনের অপরাধ বোধ তৈরি হয়। অবশ্যই এতগুলো লোক তারেক জিয়া হত্যা করছে, তার মনে অপরাধ বোধ নিশ্চয়ই আছে, এবং সে একটা ক্রিমিনাল, সে তো জানে। হাসিনা তাহাকে বিচারের সম্মুখীন করবেন তা এড়ানোর জন্য তত্ত্বাবধায়ক সরকারকে অকার্যকর করে দেওয়ার ষড়যন্ত্র করে। এবং আমি যে এটা বলছি, এটা কি বেশি বলা হবে? না, সে অবশ্যই পরিকল্পিতভাবে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অকার্যকর করে দেয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, মনে হচ্ছে যেন ডক্টর ইউনূস তারেক জিয়াকে সমস্ত কিছু থেকে মুক্ত করে দিচ্ছেন।
এটা যে কিসের আলামত আমি বুঝতে পারছি না, কেন করতেছেন তিনি। তারেক জিয়া লন্ডনে খুব আরামায়াসে আছেন। বৈধভাবে কি তিনি এই টাকা বাংলাদেশ থেকে নিয়েছেন? না। অনুসন্ধান করলে অনুমান করা যায় যে উনি এই টাকা বাংলাদেশ থেকে অবৈধভাবে লন্ডনে যাওয়ার আগেই লন্ডনে গচ্ছিত করে রাখেন। ফখরুল সাহেবকে জিজ্ঞাসা করতে হবে, জাতিকে আপনারা কি উপহার দিতে চাইতেছেন? কাকে উপহার দেওয়ার জন্য আপনারা মরিয়া হয়ে উঠতেছেন? একটা খুনি আসামিকে? আজকে সে আপনাদের নেতা, তার কথা অনুযায়ী আপনারা কান ধরে উঠবোস করতে জনগণের সামনে আপনারা দ্বিধাবোধ করবেন না। ফখরুল সাহেব ভালোভাবে বাঁচার পথ কি আপনারা আর খুঁজে পান নাই? আল্লাহকে বাদ দিয়ে জিয়া পরিবারের উপাসক হয়ে উঠলেন। তারেক জিয়ার নেতৃত্বে আপনারা দেশকে ধ্বংস করে দেবেন এবং আগেও ধ্বংস করেছেন। সে আপনাদের জন্য প্রকাশ্য চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘুষ দুর্নীতি উন্মুক্ত করে দেবেন। তারপর আপনারা এই অবৈধ সম্পদ দিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে যাবেন, যা আপনারা পূর্বে করেছেন। সেই অনৈতিক কর্মকাণ্ড জড়ানোর জন্য আপনাদের আপনারা এই যে অনৈতিক কর্মকাণ্ড করার জন্য আপনারা এখন ধৈর্যহারা হয়ে গেছেন। উঠে পড়ে লিখেছেন ঘাড়চাড়া নেত্রী হাসিনার সাথে আপোষ করে যে সংবিধান রচনা করে দেশের মানুষকে স্বৈরাচারী কায়দায় শাসন করেছিল, সেই শাসন ব্যবস্থায় আপনারা ফিরে যেতে চান, দেশকে স্বৈরাচারী কায়দায় আপনারা দেশকে শাসন করার জন্য। আর এই জন্য আপনারা অনেক আবোল তাবোল কথা বলে দেশের মানুষকে আপনারা বিভ্রান্ত করার চেষ্টা করতেছেন এবং এই সংবিধান রেখে আপনারা ক্ষমতায় যাবেন, তারপরে আবার অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়বেন। আপনারা প্রশ্ন তোলেন, বর্তমান ইউনূস গভর্নমেন্টের কি বৈধতা আছে সংবিধান পরিবর্তন করার? বর্তমান সংবিধানের আওতায় আপনাদেরকে যদি ক্ষমতা দেওয়া হয়, আপনারা দেশের অবস্থা, দেশের মানুষকে দেশের অবস্থা এবং দেশের মানুষকে আগে দোজক তৈরি করছেন, এবার হাবিয়ার দোজকে আপনারা পরিণত করবেন। আপনারা বিবেকহীন, আপনারা নিষ্ঠুর, আপনারা নীতিহীন লোক। আল্লাহর ভয় আপনাদের মনের মধ্যে নাই। আপনাদের চাঁদাবাজি, আপনারা পুলিশ ব্যবহার করে আপনাদের লোক দেশকে একটা দোজকে পরিণত করে দেবে, হাবিয়ার দোজকে পরিণত করবেন। এই চাঁদাবাজি, এই টেন্ডারবাজি হলো সমাজের অনৈতিক কর্মকাণ্ডের চালিকা শক্তি, যা আমি আবারও বলেছি। জনগণকে আপনারা জিম্মি করে ফেলবেন, যার করার অভিজ্ঞতা আপনাদের পূর্বেও ছিল। দেশে মানুষ বসবাস করা কষ্টকর করে তুলবেন। বাংলাদেশের অধিকাংশ মানুষ তা বুঝে না। আমি তো ক্ষমতা যাওয়ার জন্য আমার সময় নষ্ট করে এইগুলি বলতেছি না। আমার এইগুলি বলার জন্য আমাকে কেউ টাকা পয়সাও দিচ্ছে না। আমার কথা কেন মানুষ প্রত্যাখ্যান করতেছে? যেমন একটা উদাহরণ দেই, ডেইলি স্টার এর সাংবাদিক মাহফুজ আনাম, আমার মনে হয় উনি সাংবাদিকদের নেতা মনে হয়। সে আমার কথার কোনো গুরুত্ব দিল না। বাংলাদেশের মানুষ, আমার কথাগুলো আপনারা বোঝার চেষ্টা করুন এবং অন্যকে বোঝানোর চেষ্টা করুন। সাহসের সাথে উঠে দাঁড়ান, একতাবদ্ধ হন, শক্তিশালী হন। আওয়ামী বিএনপি এই শক্তিশালী কুচক্রীর বিরুদ্ধে গর্জে উঠুন। দেশকে একটা সভ্য সমাজে পরিণত করুন এবং নিজেরাও সভ্য আচরণ করুন। আমাদের ধর্মের বাণী, যার সারমর্ম হলো, আপনারা যেমন হবেন তেমনই শাসক হবে
তেমনি শাসক আপনাদের উপর চাপিয়ে দেওয়া হবে। হাসিনা খালেদা সমাজের প্রতিচ্ছবি মাত্র। আপনাদের যে চেহারা সেই চেহারা দেখাচ্ছে হাসিনা খালেদা। এটাই হলো আমাদের ধর্মের বাণী। এরা শুধু এই কুলুষিত, এই হাসিনা খালেদা কুলুষিত এই সমাজকে আরো কুলুষিত করতে বেগবান করে তোলে। হাসিনা খালেদা ইন্ধন যোগান দিয়ে থাকে হাসিনা খালেদা এই যে সমাজকে কুলুষিত করতেছে, এগুলা ইন্ধন এরাই যোগাচ্ছে। আমার একটা ভিডিওর কথা বলি, সেখানে এক লোক লিখছেন বাংলাদেশের 100 জন লোকের মধ্যে 99 লোকই হলো খারাপ। সে হয়তো কথাটা ঠিকই বলেছে, না হয় আমার কথা বাংলাদেশের মানুষের মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারছে না কেন? আমি তো দেখতেছি আমার ভিডিও প্রকাশ করার পর তারেক জিয়া তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে পিছিয়ে গেছে, এবং আমি যেটা বলতেছি মনে হয় যেন খসরু সাহেব বুঝতে পারছেন যে এটা মানুষ খাইব না এই কথাগুলা। তাই আমি যেটা বলতেছিলাম সেটাই মনে হয় যেন উনি বলতেছে যে প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের মধ্যে ক্ষমতার ভারসাম্য আনতে হবে। আপনারা আমার আগের ভিডিওগুলো শুনবেন, তখন আপনারা বুঝতে পারবেন। যদি আমার ভিডিওগুলা মনে করেন যে আপনাদের জন্য কল্যাণ নয়, কেন কল্যাণ নয় আপনারা আমাকে বলুন, কেন এটা ক্ষতিকর হবে, কেন আমার ভিডিওগুলা সভ্য সমাজ গড়ার জন্য প্রতিবদ্ধকতা তৈরি করতে পারে আমাকে বলুন, ব্যাখ্যা দিন। যাই হোক, ছাত্ররা নাগরিক কমিটি গঠন করলো, অথচ জনগণের কোনো তেমন একটা প্রতিনিধি নাই, কিন্তু এই জনগণই তাদেরকে সাহায্য করছে উদ্বুদ্ধ করার জন্য। তাদের দাবি ছিল শুধুমাত্র কোটা বিরোধী আন্দোলনের, কিন্তু তাদের দরকার ছিল পাড়া মহল্লা গ্রামে গঞ্জে মানুষকে অনুপ্রাণিত করার জন্য সংগঠন তৈরি করা এবং অনুপ্রাণিত করার জন্য সুশৃঙ্খল হওয়ার জন্য। এই সুশৃঙ্খল হয়ে এই কুচক্রী শক্তিশালী শৃঙ্খল এই কুচক্রী বাহিনীর বিরুদ্ধে তাদেরকে লড়ার জন্য অনুপ্রাণিত করা এদের দরকার। না হলে এই কারণ হলো এরা জানে যে তারেক জিয়া ক্ষমতায় এসে দুর্নীতির সমস্ত পথ এদের জন্য খুলে দেবে। এই আশায় এরা শৃঙ্খল খুব ঐক্যবদ্ধভাবে এরা আগাবে, কিন্তু ছাত্রদের এবং এদের কাছে পয়সাও আছে, কিন্তু ছাত্ররা তো সেইভাবে সুশৃঙ্খল হইতে পারতেছে না। তারা এখনই নিজেদের মধ্যে অন্তকলহের মধ্যে জড়িয়ে গেছে। তাদের এই কুচক্রী মহলের আছে সম্পদ, তাই এই শক্তিশালী কুচক্রী মহলের বিরুদ্ধে লড়তে হলে কি করতে হবে সেটা চিন্তা করার দরকার। এই জন্য অবশ্যই ছাত্ররা হইতে হবে সুশৃঙ্খল একটি শক্তিশালী সংগঠন, যেখানে তাদেরকে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে, নেতাকে মানতে হবে, নেতা সুন্দর সুন্দর পরিকল্পনা প্রকাশ করে তাদের সংগঠনকে এগিয়ে নিতে হবে, গর্ব গরিমা বর্জন করতে হবে। তাদের ভিতরে এমন একটা মনের অবস্থা থাকতে হবে যে যে কোনো অবস্থা থেকে দেশের সেবকের কাজ করার মানসিকতা তাদেরকে থাকতে হবে। নেতা হোক কর্মী হোক, কোনো ডিফারেন্স নাই। তাদের বিপরীত শক্তি খুবই শক্তিশালী, একটি কুচক্র বাহিনী।
এবং তারা কুৎসিত পরিকল্পনা করতে খুবই পারদর্শী এবং সে পরিকল্পনা অনুযায়ী তাদের যে লক্ষ্যস্থল সেটা বুঝতেও তারা পারদর্শী। একটা উদাহরণ দিই, যেমন বর্তমানে ঘটে গেল হিরো আলমের ঘটনা। তারা মারলো, মাইরা বলতেছে হিরো আলম ভিউ পাওয়ার জন্য ইউটিউবে কাজ করছে। তো বুঝতেই পারতেছেন আপনারা, দেশের মানুষ আপনারা সংগঠিত হন এই কুচক্রী মহলের বিরুদ্ধে। না হয় আপনাদেরকে ধ্বংস করে বিদেশে এরা বেগমপাড়া, হাসিনাপাড়া গড়ে তুলবে। আর বিদেশিরাও চায় সবসময় এই দেশ থেকে সম্পদ নিয়ে তাদের দেশে মানুষ ইনভেস্টমেন্ট করুক। এই দুষ্ট চক্র দুষ্ট টাকা দিয়ে দুষ্টুমি করে তাদের বিদেশি গড়ার পাড়াকে এইভাবে দুষ্ট নাম দেবে, হাসিনা পাড়া, বেগম পাড়া। ছাত্রদের উচিত পাড়ায় পাড়ায়, গ্রামে গঞ্জে থেকে শুরু করে দেশ পর্যন্ত সংগঠন গড়ে তোলার, সংগঠন করে তাদেরকে, যেমন কোনো একটা স্থানার তারা সংগঠন করে তখন এই কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে আমন্ত্রণ করা উচিত এবং তাদের লোক গিয়ে ইনভেস্টিগেট করা উচিত যে সেখানে একটা শৃঙ্খল অবস্থা বজায় আছে, তখন তাদের যাওয়া উচিত। বিশৃঙ্খল এসব দেখলে মানুষ হতাশ হয়ে যাবে। তাই অনেক সুশৃঙ্খল যে এই ছাত্র সমাজ সেটা মানুষকে দেখাইতে হবে। মানুষের নিকট আমার প্রশ্ন, আমার যে সংবিধান সংস্কার করার যে প্রস্তাব আমি যে দিয়েছি তার মধ্যে জনগণের কল্যাণ আছে কিনা? যদি থাকে তাহলে কেন আমার এই প্রস্তাবগুলি নিয়ে জনগণ ডক্টর ইউনূসের কাছে যাচ্ছেন না এবং ওনাকে আবেদন করতেছেন না এগুলিকে কার্যকর করার জন্য? আমি অবাক হয়েছিলাম। আপনাদের একটা কথা বলি, এক ভদ্রলোক আমার পঞ্চম ভিডিওতে কমেন্ট করে, তিনি বলেন, আমাকে বলতেছেন, এই ভূত হইছে একজন ইসলাম বিরোধী নাস্তিক, সে সাধুবেশী বাংলাদেশের মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি করার জন্য ইন্ডিয়ান টাকাকে এসব সাজানোর নাটক অনলাইনে ছেড়ে দিয়েছে। ভূত তোর ওপর মহান আল্লাহর গজব বর্ষিত হোক, আমিন। আমি জবাব দিলাম, আপনি কি জামাতে ইসলামের সক্রিয় সদস্য? এটা ভণ্ডদের দল। আপনি যা বলেছেন তা অপবাদ। আপনি কি জানেন বিচার দিবসে আল্লাহ আপনাকে কি বলবেন? আনোয়ারের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল তার প্রমাণ দাও। প্রমাণ দিতে না পারলে আল্লাহ আপনাকে এমন জায়গায় নিক্ষেপ করবে যেখানে মানুষের পুজ রক্ত জমা হবে এবং বলবে এখান থেকে প্রমাণ দিয়ে তারপরে বের হতে হবে। আমি বললাম, এই পুজ রক্ত এখানে বসবাস করার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। আল্লাহ সব কিছু জানে, উনি অল ওয়াইজ। তিনি জানেন মানুষের হৃদয় কি আছে। আপনি কি আমাকে বলছেন যে আমি মুসলমান নই? ধর্ম অনুযায়ী হলো, কেউ যদি কাউকে অমুসলিম বলে তাহলে দুইটা হবে, না হয় ওই লোক মুসলমান, না হয় যাকে বলা হয়েছে সেই লোক মুসলমান। আচ্ছা, যাই হোক,
আমি এমন দিনে অপেক্ষায় আছি যখন কেউ ইসলামের নামে এই যে লোকটা উল্টাপাল্টা কথা বলল, আমি চাই সমাজে এমন হোক কেউ ইসলামের নামে এভাবে উল্টাপাল্টা কথা বলে তাদেরকে যেন ব্যত্রাঘাত করা হয়। দুর্ভাগ্য, ইসলামের নামে বাংলাদেশে সাইদি উপাসক গ্রুপও তৈরি হয়েছে। বাংলাদেশে কিন্তু এক শ্রেণীর লোক সাইদিকে উপাসকই বলতেছে, বিভিন্নভাবে তারা প্রশংসা করে, কিন্তু সে প্রশংসা পাওয়ার মতো যোগ্য কিনা তা তারা দেখে না। যাই হোক, তারা বলে সাইদি হলো একজন ইসলামিক স্কলার। অনেক ইসলামিক স্কলার বলে যে না, সে ইসলামিক স্কলার না। তা আমার মতামত হলো, সাইদি ইসলাম সম্পর্কে যতটুকু শিক্ষা লাভ করেছেন তা তিনি বিশ্বাস করতেন না, অথবা তা পালন করতে অপারগতা প্রকাশ করতেন। উদাহরণ, সাইদি দল জামাতে ইসলামী বিএনপির সাথে জোটবদ্ধ হয়, হাওয়া ভবনের অপকর্ম প্রকাশিত হইতে থাকে, আল্লাহ ও রসুল এইসব অপকর্মের বিরুদ্ধচারণ করতে বলেছেন। সাইদি কি তা করেছেন? তার তো দায়িত্ব ছিল বিরুদ্ধচারণ করা, কিন্তু করে নাই, চুপ হয়ে গেছে। সাইদি ফাউন্ডেশনে বসে মাওলানা তারিক মনোয়ার, আমিন, হামজা, কিছু আজহারি এরা এর জবাব দিবেন কি? আমরা যাহারা মানুষের আচরণ নিয়ে গবেষণা করি, তাহারা মানুষের কর্মকাণ্ড বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করে তিনি কি চিন্তা করেছেন। সাইদি চিন্তা চেতনা ইসলামকে বোঝা এবং সেভাবে 100% কাজ করার ইচ্ছা ছিল না। হাওয়া ভবনের অপকর্মের প্রতিবাদ না করা, স্বাধীনতা সংগ্রামের সময় পাকিস্তানের জুলুম নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ না করা হলো এর উদাহরণ। কিন্তু ধর্ম বলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের কোরআনে এগুলা বলছে যে এটার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কোনো অন্যায়কে দেখলে সেটা নিজ হাতে ঠিক করার চেষ্টা করবা, সেটা যদি না পারো মুখে বলবা, মুখে না পড়লে অন্তরে বলো। তারপরে বলছে যে এটা হলো দুর্বলতম ইমানের লক্ষণ। কিন্তু সাইদির আচরণতে এমন কিছু আমরা দেখিনি। কেন আমরা বলবো উনি একজন ইসলামিক স্কলার? হাস্যকর। আচ্ছা, যাই হোক, এই কথা মানতে নারাজ ছিল সাইদি, যে তিনি সম্পূর্ণভাবে ইসলামে প্রবেশ করছেন। আমার যা মনে হয়, সাইদি মনে করত আল্লাহ এবং রসুলের কথার উপরে তার কথা বলার অধিকার ছিল, তাই তিনি খালেদার সাথে একসাথে মুনাজাত পরিচালনা করতেন। এটা কি ধর্মে অনুমোদন আছে? বাংলাদেশের যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তান যে জুলুম করছে, যে কারণে বাংলাদেশিরা যুদ্ধ করতে বাধ্য হয়, কারণ তারা অনেক বাংলাদেশিকে বিনা বিচারে গণহত্যা চালাইতেছিল, বাংলাদেশের মানুষকে একটা রাষ্ট্রের নাগরিক হিসাবে বঞ্চিত করতেছিল। কিন্তু এই যুদ্ধের সময় কিছু মোল্লারা তা মানতে নারাজ ছিল। কোরআন বলে এক, তাদের আচরণ হইল অন্য এক। এটা একটা মুনাফিকের লক্ষণ। মুনাফিক ভাসানী তো এরকম আচরণ করে নাই, মাওলানা ভাসানী, কারণ এরা আল্লাহকে বাদ দিয়ে পাকিস্তানের জুলুমবাদ সরকারকে তাদের প্রভু হিসাবে গ্রহণ করেছিল। এরা হয়তো এও মানতে নারাজ মানুষের রিজিক আল্লাহর কাছ থেকে আসে। তারা মনে করতেছে পাকিস্তানি গভর্নমেন্ট তাদেরকে রিজিক দেবে। এই যে মোল্লারা, এদের বলা উচিত নয় যে আমাদের পূর্বপুরুষরা ছিল হিন্দু। এরা ভালো করে জানে যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
নন মুসলিম অমুসলমান যারা মুসলমান নয় এদের যদি মরা লাশ দেখতেন তিনি কাঁদতেন। ওনার মনে এটাই আসতো যে উনি এই নন মুসলিমকে আগুন থেকে রক্ষা করতে পারেন নাই, এই জন্য উনি কাঁদতেন। এই মোল্লাগুলা এগুলা বুঝার, এটা কেন বুঝার মতো ক্ষমতা নেই, বুঝছে তারা কিন্তু মানবে না, এদের মনে হলো কপটতা। রবীন্দ্রনাথ বাংলার জাতীয় সঙ্গীত লিখছে, সে একটা হিন্দু এবং তার বিরুদ্ধে তাদের উঠে পড়ে লাগতে হবে, এটা হলো এদের এজেন্ডা। কিন্তু এদের উচিত ছিল কোনো একটা হিন্দুকে দেখলে তার দিকে তাকানো এই দৃষ্টিতে, যদি আমি এর আত্মাকে দুজকের আগুন থেকে রক্ষা করতে পারতাম। না, এইসব মোল্লাদের এদের কিছু নাই, দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে হিন্দুদেরকে আমাদের থেকে সরিয়ে ফেলো, বিশৃঙ্খলা তৈরি করো, এটা মুসলমানের কাজ না। মুসলমানের কাজ হলো যদি এই হিন্দুটাকে আমি মুসলমান বানাইতে পারি খাঁটি তাহলে এর অনিষ্ট হাত থেকে আমি মানুষকে রক্ষা করতে পারবো। এই মোল্লা এগুলা বুঝার মতো ক্ষমতা এদের মধ্যে নাই। এরা কিন্তু নির্বোধ না, কারণ হলো এদের মনে আসলেই ইসলামের যে একটা কথাগুলা, যে একটা রিফ্লেকশন, প্রতিচ্ছবি, যে একটা তারা এটাকে আঁকড়ে ধরবে এবং সেভাবে কাজ করবে, এদের মানসিকতা নাই। এরা ইসলামকে ব্যবহার করে সমাজের মধ্যে অশান্তি করতে চায়। এবং এর সাথে এখন যুগ হলো গোলাম আজমের ছেলে, যে বাংলাদেশকে অস্বীকার করত। গোলাম আজমের ছেলেকে এখন রাষ্ট্রদ্রোহী মামলায় আমার মতো ফালানো উচিত এবং তাকে প্রয়োজনে ফাঁসি দেওয়া উচিত। সে দেশের বিরুদ্ধে কাজ করতেছে। আমি আবার বলতেছি, একটি সত্যকার মুসলমান চিন্তা করা উচিত, আমি যদি কোনো যারা মুসলমান না তাকে যদি আমি সত্যিকার মুসলমান বানাইতে পারি, তাহলে তার অনিষ্ট হাত থেকে আমরা সবাই মুক্ত থাকতে পারব। খুব অবাক হয়েছি, বর্তমান ধর্ম উপদেষ্টা যে খালিদ হোসেন জামাতে ইসলামের সাথে শুধু হাত মিলাইতে চান না, বুকও মিলাইতে চান। উনি যখন বুক মেলাবেন ইসলামী জামাত ইসলামের সাথে, আমার মনে হয় উনার বুক থেকে তখন ইসলামের আদর্শ বের হয়ে যাবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এক সময় আসবে যখন মসজিদে লোক পূর্ণ থাকবে কিন্তু এদের অন্তরে ইসলামের আদর্শ থাকবে না। এই যে খালেদ বর্তমান উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা, আমার মনে হয় যেন এটাই একটা বড় উদাহরণ। আরেকটা বড় উদাহরণ হলো মাওলানা মাইনুল হক, তিনি ছাত্রদেরকে তার রাজনৈতিক কাজে ব্যবহার করে, উনি খালেদার সাথে হাত মিলান। এর অর্থ কি? এই মহাভদ্রলোক ছাত্রদেরকে নিজের রাজনৈতিক কর্মকাণ্ড ব্যবহার করছেন। এটাকে দণ্ডনীয় অপরাধ হিসাবে গণ্য করা দরকার এবং এই জন্য আইন যদি না থাকে নতুন আইন তৈরি করার দরকার। বিপি নূর হয়তো বিএনপির সাথে হাত মিলাতে চাচ্ছেন যে এই বিএনপি সামনে দেশের সম্পদ লুণ্ঠনের কাজ শুরু করবে এবং বিপি নূরও এর অংশীদার একটা অংশ যাতে সে পায় সেটাও হয়তো সে নিশ্চিত করার চেষ্টা করতেছে। অবশেষে আমি বলতে চাই যে হাসিনা খালেদা দেশকে অন্ধকারে নিয়ে গেছে, তারেক জিয়া এবং জয় দেশকে ঘন অন্ধকারে নিয়ে যাবে যখন দেশের মানুষ এর থেকে বাহির হতে আর কোনো পথ খুঁজে পাবে না। দেশকে ঋণে জর্জরিত করবে, সমাজের মূল্যবোধে আরও অবক্ষয় দেখা দেবে। তখন সমাজে বসবাস করা কষ্টসাধ্য হয়ে যাবে। সমাজের মানুষ অন্যায়ের বিরুদ্ধে সাহসী পদক্ষেপ নিন,
এই ছাত্ররা তেমন কিছু করতে পারবে তা আমি ভরসা পাচ্ছি না। এই সুশৃঙ্খল একটি কুচক্রী বাহিনী যাহারা বসে আছে খুব আশা নিয়ে যে তারেক জিয়া দুর্নীতির সমস্ত পথ খুলে দেবেন এবং এদের পকেট ভারী হবে এবং এই জন্য তারা খুব সুশৃঙ্খলভাবে কাজ করে যাচ্ছে, এর বিপরীতে যে ছাত্ররা তারা এখনো সুশৃঙ্খল নয়, তারা টিকতে পারবে না। আর এরা হলো এদের থেকে অনেক বেশি শেয়ানা নোংরা কাজ করার জন্য, যা মানুষ চিন্তাও করতে পারবে না। তেমনি আমি ভরসা করতে পারতেছি না ডক্টর ইউনূসের উপরও। কারণ তিনি তারেক জিয়া এবং তার দলের লোকদের সমস্ত কর্ম থেকে অপকর্মের যে দায়বদ্ধতা ছিল তার থেকে উনি যেন মনে হচ্ছে সমস্ত কিছু থেকে এদেরকে মুক্ত করে দিচ্ছেন। ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন করতে এসেছিল, জনগণের সমর্থন পেয়ে এরা গণ অভ্যুত্থান করে। এটা হয়তো তাদের কাছে হঠাৎ করে লটারি জেতার মতো হতে পারে, কারণ এদের তো এটা লক্ষ্যস্থল ছিল না, তাই বোঝা যাচ্ছে এদের কাজকামে। এরা যদি বিপ্লবী হতো তাহলে আজকে আমরা বিভিন্ন জিনিস দেখতে পেতাম। এরা আসছে কোটা আন্দোলনের জন্য, এখানে গণ অভ্যুত্থান করে একটা সরকার গড়ে তুলছে। এদের তো সেই মর্মবোধটা থাকার কথা না। এবং জনগণের সমর্থন তারা যে পেয়েছে, জনগণের প্রতি যে তাদের একটা কৃতজ্ঞবোধ আছে, সেটাও আমি এদের মধ্যে দেখতেছি না। আমার কাছে যা মনে হয়, এই যে জনগণ তাদেরকে সমর্থন করছে, এই সমর্থন যে কেন করছে এবং জনগণের এদের থেকে কি আশা, এটা হয়তো বোঝার মতো ছাত্রদের নাই। আর ডক্টর ইউনূস হয়তো, কারণ হাসিনা তাকে যে ময়লাগুলা তার গায়ে এদিকে ছিটাইছিল সেটাকে পরিষ্কার করার জন্যই হয়তো উনি আসছেন। আমি তো এর বাইরে তেমন কিছু দেখতেছি না। আর এর কারণে ডক্টর ইউনূস উপকৃত হবেন, তিনি নিজেকে পরিষ্কার করতে পারলেন, আর জনগণ থেকে যাবে উপেক্ষিত। এই জন্য আমার কাছে অনেক সময় মনে হয় আজকে সেনাবাহিনী আপনার এই হাসিনা খালেদার যে উপাসকদের বিরুদ্ধে, এই কুচক্রী বাহিনীর বিরুদ্ধে লড়ার জন্য একমাত্র এখন উপযুক্ত হলো সুশৃঙ্খল সেনাবাহিনী। কিন্তু তারাও যদি না করে, দেশের অস্তিত্ব টিকে রাখাই কষ্ট হয়ে যাবে। ডক্টর ইউনূস দাগী আসামিদেরকে মুক্তি দিচ্ছেন, তারেক জিয়ার মতো খুনি মুক্ত হয়ে যাচ্ছে, দেশের জন্য এটা কোনো শুভ লক্ষণ হইতে পারে না। খালেদার সাথে যারা হাত মেলাচ্ছেন তারা দেশের অশুভ শক্তি। বাংলাদেশের মানুষ হাসিনা, খালেদা এবং তাদের উপাসকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। এই দুই পরিবার বাংলাদেশের মানুষকে দমিয়ে রেখেছে। রাজাকারের ছেলে রাজাকার হবে। ডেনি ইনকিলাব মান্নানের সে ছিল একটা রাজাকার। আমি আমার ভিডিওগুলো ইমেল করি তাদের কাছে, তারা সেটা মূল্যায়ন না করে আমাকে তাদের পত্রিকা যাতে পড়তে না পারি তা ব্লক করে দেয়। অনেকে বলে ফখরুলের পাওয়াও রাজাকার ছিল, যে একটা রাজাকারের ছেলেকে মানে তারেক জিয়া মহাসচিব তো বানাবেই। কারণ আমি আগের ভিডিওতে বলেছি, শয়তানের কাজ হলো, শয়তানের শিষ্যরা, ডিসাইপলরা শয়তানের কাছে এসে তাদের কাজকর্ম বর্ণনা দেয়। কেউ যদি বলে
আমি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক নষ্ট করে দিছে, ফলে সে মনে করে যে তুই বড় শয়তান, তুই আয়সা আমার কাছে বয়, তুই মানে রাজাকারের ছেলে যারা বাংলার ধর্মকে ব্যবহার করে, এটা কত কুৎসিত একটা কাজ, ধর্মকে ব্যবহার করে এবং ধর্মকে ব্যবহার করছে কিন্তু ধর্মকে অবজ্ঞা করছে, কইরা বাংলার মানুষকে খুন করছে। এদের ছেলেরা কত জঘন্য হইতে পারে সেটা তো বুঝাই যাচ্ছে। আর ফখরুলের বাপ যদি রাজাকার হয় তাহলে এর মতো একটা লোককেই খুনি জিয়া ছেলে মানে তারেক জিয়া তার মহাসচিব বানাবে, এটাই হলো স্বাভাবিক ব্যাপার। শয়তানরা এইভাবেই কাজ করে। আর এই উপাসকরা হলো অতি উৎসাহী, হাসিনা খালেদাকে খুশি করার জন্য এরা সব কিছু করবে। তারেক জিয়ার এক উপাসক হিরো আলমকে মারধর করে, আর হাসিনার এক উপাসক ডক্টর মাহবুবুল্লাহকে ঢাকা ইউনিভার্সিটিতে অপমান করে। সমাজ থেকে এই উপাসক এবং তাদের প্রভুকে বিতাড়িত করতে না পারলে বাংলাদেশ একটা সভ্য দেশে হিসাবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা লাভ করতে পারবে না। এই জন্য জনগণকেও দায়ী করতে হয়। তারা বড় বড় লাইন ধরে এদেরকে ভোট দিছে। হাসিনা খালেদার সাথে যারা আছেন তারা দুষ্কৃতিকারী, জনগণ এদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে হবে, না হলে এরা দেশকে ধ্বংস করে দেবে। আমরা আল্লাহর উপাসনা করি, আল্লাহ আমাদের বলেন নাই যে যারা আল্লাহর বিরোধিতা করবে তাদেরকে যেন আমরা শাস্তি দিই। যেমন আমরা তো, আমাদেরকে বলে নাই যে হিন্দুকে গিয়ে মারো, কিন্তু এই উপাসকদের প্রভুর বিরুদ্ধে দলীয় লোকদেরকে অপমান হত্যা করার জন্য বলতেছে। এই যে হিরো আলমকে মারল, এই উপাসকরা, এদের প্রভু বলে, এরা যায় মারতে। কি নিকৃষ্ট এই প্রভু এবং তাদের উপাসকরা। ডক্টর ইউনূস কি শক্ত হাতে এগুলি দমন করবে? মনে হচ্ছে না। ওনার উচিত বিএনপি নেতা কর্মীকে কঠোর শাস্তি দান করা, কিন্তু আমার মনে হয় উনি হয় এদেরকে ভয় পান অথবা এদেরকে সাহায্য করছেন। বাংলাদেশের সমস্ত মানুষের উচিত তাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও চেষ্টা করা যাতে তারেক জিয়া এবং বিএনপি বাংলাদেশে আর ক্ষমতা না আসতে পারে। হাসিনা খালেদা বাংলাদেশকে অন্ধকারে নিমজ্জিত করেছে, দেশকে লুটপাট করে এরা ধ্বংস করে দিচ্ছে। দেশকে এরা কোনো অন্ধকারে নিমজ্জিত করবে যার থেকে দেশ বের হয়ে আসতে খুব কষ্ট হয়ে যাবে। আপনাদের কাছে আমার এটাই হলো আবেদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।